আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা নবম দশম শ্রেণীর খুব গুরুত্বপূর্ণ একটা টপিক জারণ বিজারণ নিয়ে পড়তে যাচ্ছি। জারণ বিজারণ টপিকটা 9-10-এর স্ট্যান্ডার্ডে যেভাবে আছে আমরা পুরা ক্লাসটা সেভাবেই করব। তো একটু মাথায় রাখতে হবে, একটু হায়ার ক্লাসের জন্য পুরোপুরি যাবে না হয়তো বা, বাট তোমাদের স্ট্যান্ডার্ড হিসেবে পুরো পারফেক্টলি জারণ বিজারণটা ইনশাল্লাহ আজকে শেষ হয়ে যাবে। তো আমাদের আজকের টার্গেটটা হচ্ছে গিয়ে কি ফুল জারণ বিজারণ আমরা হচ্ছে দেখে ফেলবো সমতা সহকারে। আচ্ছা, তাহলে এখন আসি, আমরা হচ্ছে জারণ বিজারণটা শিখতে চাচ্ছি। জারণ বিজারণ, এই জারণ বিজারণ জানার জন্য আমাদের বেসিক একটা কনসেপ্ট জানাটা খুব জরুরি, সেটা হচ্ছে জারণ সংখ্যা। তাহলে কথা হচ্ছে জারণ সংখ্যা টার্মটা আশা রাখি তোমরা হচ্ছে এখানে বের করতে পারো, বাট স্টিল আমরা যখন প্র্যাকটিস করব এখান থেকে একটা করে শিখবো বিক্রিয়া, তখনই আমরা জারণ সংখ্যার কথাগুলো বলে ফেলবো, তখন খুব মনোযোগ দিয়ে একটু খেয়াল রাখবে স্যার। আচ্ছা, তাহলে আমরা খুব বেসিক একটা বিক্রিয়া থেকে জারণ বিজারণটা শুরু করতে চাই। ধরো আমার কাছে আছে হচ্ছে জিঙ্ক প্লাস, আমরা বিক্রিয়া করছি কপার সালফেটের সাথে। বিক্রিয়া করলে আমার প্রস্তুত হচ্ছে জিঙ্ক সালফেট প্লাস কপার। এই ক্ষেত্রে খেয়াল রাখার একটা ব্যাপার হচ্ছে যে জিঙ্ক কপারকে প্রতিস্থাপিত করে তার জায়গায় বসেছে এবং কপারটা মুক্ত হয়ে গেল। এখন উভমুখী বিক্রিয়ার মতো করে তোমরা হয়তো বা কোশ্চেন করতে পারো, স্যার এই ঘটনাটা কি উল্টা ঘটতে পারে কি না। তার মানে তুমি যদি লিখতে চাও কপার প্লাস জিঙ্ক সালফেট, সেই ক্ষেত্রে আমাদের বিক্রিয়াটা কি ঘটবে? বিক্রিয়াটা কিন্তু ঘটবে না। এটা অলওয়েজ খেয়াল রাখবে। কেন স্যার? কারণ হচ্ছে আমরা যদি সক্রিয়তা সিরিজ দেখি, সক্রিয়তা সিরিজের জন্য খুব ইন্টারেস্টিং একটা কবিতা আছে, এটা তোমরা হয়তো বা প্রায় অনেকের কাছেই হয়তো বা শুনে থেকেছো। সেটা হচ্ছে লিকে নাকে ম্যাকগাইভার এলো যেন জিঙ্ক, ফিরে সোনা পাবে হায় কুলাঙ্গার, হাজি আজ পেটাবে আমায়। দেখছো, কুলাঙ্গার মানে হচ্ছে কপার, দ্যাট মিনস জিঙ্কটা অনেক উপরে আর কপারটা বেশ নিচে, অর্থাৎ এদের মধ্যে সক্রিয়তার একটা পার্থক্য আছে। অর্থাৎ জিঙ্ক যেহেতু বেশি সক্রিয়, জিঙ্কটা কপারকে প্রতিস্থাপিত করে কপারের জায়গাটা দখল করে নেয়। কিন্তু উল্টা কাজটা যখন করতে যাই আমরা, অর্থাৎ কপার যদি জিঙ্ককে প্রতিস্থাপিত করতে চায়, সক্রিয়তা কম হওয়ার কারণে সে এই জিঙ্কটাকে আর প্রতিস্থাপিত করতে পারে না। সেই ক্ষেত্রে আমাদের এই বিক্রিয়াটা হচ্ছে না। তার মানে খেয়াল রাখবে এই বিক্রিয়াটা কিন্তু উভমুখী বিক্রিয়া নয়। এখন আমরা মোটামুটি এই বিক্রিয়াটা থেকেই শুরু করতে চাই। বেসিক কিছু কথাবার্তা ছিল, যার কারণে এই কথাবার্তাটা হচ্ছে তোমাদেরকে একটু জানিয়ে দেওয়া। এখন স্যার একটু খেয়াল রাখবো, এই জিঙ্কটার আমরা হচ্ছে তার জারণ সংখ্যাটা লিখতে চাই। জিঙ্ক যেহেতু একটা মুক্ত মৌল, মুক্ত মৌলের জারণ সংখ্যা সাধারণত কত হয়? 0 হয়, লিখলাম 0। তার সাথে একটু খেয়াল করে দেখি, আমরা এখানে আছে হচ্ছে কপার, কপারের জারণ সংখ্যা হচ্ছে যোজনী, এবং তার সাথে তার যেহেতু সে ধাতু তাই আমরা প্লাস দিয়ে দিলাম। এবং সালফেট যৌগমূলকটার ক্ষেত্রে জারণ সংখ্যা হয় হচ্ছে -2, এবং ওভারঅল মিলায়ে খেয়াল করে দেখবা, মিলালে আমাদের কত হয়? টোটালটা মিলে 0। তাহলে আমাদের মেইন টার্গেটটা হচ্ছে যদি কোনো একটা স্থিতিশীল যৌগ হয়, স্থিতিশীল যৌগের ওভারঅল জারণ সংখ্যা কিন্তু 0 হবে, এটা একটু খেয়াল রাখতে হবে। তাহলে আমরা এটা বুঝলাম হচ্ছে 0। এখন তোমাদের কথা হতে পারে, স্যার আমি তো এটা পুরোপুরি একবারে লিখেছি, আমি যদি মনে না থাকে সেই ক্ষেত্রে আমি কিভাবে লিখতে পারি? দেখো, এখানে আমার যে সালফারটা আছে, এই সালফারের জারণ সংখ্যা হচ্ছে, এটা ধাতুর মতো কাজ করছে তাই প্লাস, এবং তার যোজনী 6। অক্সিজেন এটা একটা অধাতু তাই আমি দিলাম হচ্ছে মাইনাস। একটা অক্সিজেনের জারণ সংখ্যা হয় -2, তাহলে 4টা অক্সিজেনের জারণ সংখ্যা হবে -8, তাহলে আমি -8 লিখলাম। এখন স্যার খেয়াল করে দেখো, এই দুটোকে যোগ বিয়োগ করলে তুমি এখান থেকে ভ্যালু পাবে হচ্ছে -2, এটাই কিন্তু আমরা সালফেটের উপরে বসিয়েছি। ওকে, তাহলে আশা করি এভাবে করেও আমরা জারণ সংখ্যা বের করতে পারি। এখন স্যার একটু খেয়াল করে দেখি, আমরা যে কাজটা করব, এই জারণ সংখ্যাটাও লিখে ফেললাম। এর পরবর্তী অংশে আমরা একটু খেয়াল করে দেখি, এই যে যেই জিঙ্ক ছিল সেই জিঙ্কের জারণ সংখ্যা হচ্ছে +2, সালফেটের জারণ সংখ্যা হচ্ছে -2। সালফেটের যদি -2 হয়, জিঙ্কের +2 হতে বাধ্য, সেজন্য। আবার কপার খেয়াল করে দেখো, যদি আমরা মুক্ত মৌল আকারে লিখি, মুক্ত মৌলের জারণ সংখ্যা সাধারণত কি হয়? 0 হয়। তাহলে আমরা কপারের জারণ সংখ্যা দিয়ে ফেললাম 0। এখন স্যার একটু খেয়াল করে দেখি আমরা এই পার্টের মধ্যে, জিঙ্ক ছিল হচ্ছে 0, বিক্রিয়ার শুরুর আগে জিঙ্ক ছিল 0, কিন্তু বিক্রিয়ার পর উৎপাদ হিসেবে যেই জিঙ্কটা তৈরি হলো সেই জিঙ্কটায় খেয়াল করে দেখো জারণ সংখ্যার পরিবর্তন হলো, তাহলে আমি এটাকে একটা মার্ক করেছি। এরপরে খেয়াল করে দেখো কপার 2+,
এর জারণ সংখ্যা +2, উৎপাদে গিয়ে যে কপারটা আছে তার জারণ সংখ্যা 0, তার মানে জারণ সংখ্যার পরিবর্তন হয়েছে। তাহলে আমি এটাকেও একটা মার্ক করছি। এখন স্যার খেয়াল করে দেখো তো, এই যে সালফেট অংশটা আমরা পাচ্ছি এখানে, এই সালফেট অংশটার ক্ষেত্রে দেখো এইটুকুর ক্ষেত্রে জারণ সংখ্যা -2, এখানেও -2, অর্থাৎ জারণ সংখ্যার কোনো পরিবর্তন হয়নি। যে জারণ বিজারণ বিক্রিয়াগুলোর মধ্যে যে মৌল বা মূলকের জারণ সংখ্যার কোনো পরিবর্তন ঘটে না, সেই মৌল বা মূলককে আমরা বলি দর্শক আয়ন। আমরা কি বলবো? দর্শক আয়ন। এটা একটু খেয়াল রাখতে হবে স্যার, এর নাম হচ্ছে দর্শক আয়ন। এই যৌগের মধ্যে তাহলে কে হচ্ছে, বা এই বিক্রিয়ার মধ্যে কে হচ্ছে? সালফেট, SO4 2-। এখন স্যার একটু খেয়াল করে দেখো, অলওয়েজ খেয়াল রাখবে, আমি বারবার কিন্তু বলছি 2-, -2, হোয়াট এভার ইট ইজ, দুইটা সেম। অর্থাৎ তুমি +2ও লিখতে পারো বা 2+ এভাবেও লিখতে পারো, কিন্তু তুমি লিখবে কোনটা খেয়াল রাখবে। একটায় যদি তুমি +2 লেখো, পরেরটায় কিন্তু তোমার -2 বা প্লাসটা আগেই দিতে হবে। যদি তুমি প্লাস বা মাইনাস চিহ্নটা পরে দিতে চাও, তাহলে সবগুলার ক্ষেত্রেই তুমি পরে দেবে, একটায় আগে একটায় পরে, এভাবে দেওয়া যাবে না। আচ্ছা স্যার, তাহলে আমরা এখান থেকে বুঝলাম আমরা এখানে একটা দর্শক আয়ন পেয়েছি যার জারণ সংখ্যার কোনো পরিবর্তন ঘটছে না, সে কে? সালফেট। -2 ছিল। ওকে, নেক্সটে যাই। আমরা দর্শক আয়ন বের করে ফেললাম। একটা কথা অলওয়েজ তোমরা হচ্ছে মাথায় রাখবে জারণ বিজারণের ক্ষেত্রে, সেটা হচ্ছে জারণ ছাড়ন, জারণ ছাড়ন, জারণ ছাড়ন। অর্থাৎ জারণ কথা আসলেই ছাড়ন কথাটা যেন চলে আসে। তার মানে আমি এই জায়গা থেকে একটা পয়েন্ট মার্ক করে রাখবো, সেটা হচ্ছে জারণ ছাড়ন। জারণ মানেই হচ্ছে ছাড়ন। তাহলে খেয়াল রাখার ব্যাপারটা হচ্ছে গিয়ে কি, নর্মালি তোমরা যখন পড়াশোনা করেছো শুরুর দিকে চ্যাপ্টারগুলো থেকে তোমরা হচ্ছে বেশ জেনেছো যে সাধারণত একটা মৌলের কেন্দ্রে বা মৌলের পরমাণুর কেন্দ্রে প্রোটন এবং নিউট্রন এক জায়গায় পুঞ্জীভূত আকারে থাকে। ফিজিক্সে পড়েছো সবল নিউক্লিয় বলের কারণে এই প্রোটনগুলো এক জায়গায় খুব স্ট্রং একটা বন্ডের কারণে এক জায়গায় স্ট্যাবল হয়ে থাকে। অর্থাৎ সেখান থেকে আমি চাইলে একটা প্রোটনকে বেরও করতে পারি না, একটা প্রোটনকে নিয়েও আসতে পারি না। কক্ষপথগুলোতে থাকছে কে? ইলেকট্রন। অর্থাৎ যে কোনো প্রয়োজনে স্থিতিশীলতা অর্জন বলো বা ওর মধ্যে তাপ দেওয়া বলো, বিভিন্ন কারণে হতে পারে, একটা ইলেকট্রন চাইলে বের হয়ে যেতে পারে বা ইলেকট্রন প্রবেশ করতে পারে। তার মানে প্রবেশ করে কে? ইলেকট্রন। বের হয়ে যায় কে? সেটাও ইলেকট্রনই, প্রোটন করে না। আপাত দৃষ্টিতে এটাই মনে রাখো। এখন তুমি যদি বলো ধ্রুব সত্য হিসেবে ধরে নাও যে প্রোটন বের হতেই পারে না, এরকম হয় না। সাধারণত নিউক্লিয়ার রিয়াকশান যেগুলো আছে, লাইক ইউরেনিয়াম থেকে আমার আলফা কণা বের হয়ে যাচ্ছে বা নিউট্রন দিয়ে আমি একটা আঘাত করতে পারি, এরকম নানান কেসে আমাদের নিউক্লিয়াস ভেঙে গিয়ে প্রোটন বা আলফা কণাও ওখান থেকে বের হয়ে আসতে পারে। এটা এই টপিকের জন্য খুব বেশি ইম্পর্ট্যান্ট না। তাহলে আমাদের মনোযোগ দিয়ে দেখার ব্যাপারটা কোথায়, জানার ব্যাপারটা কোথায়? সেটা হচ্ছে যে নর্মালি যে কোনো পরমাণুর মধ্যে যদি ইলেকট্রন প্রোটন কম বেশি হয়, মানে আমরা যদি দেখি যে কোথাও প্রোটন বেড়ে যাচ্ছে, ইলেকট্রন বেড়ে যাচ্ছে, সব কিছুর পিছনে দায়ীকে ইলেকট্রন। ব্যাপারটাকে একটু সোজা করি। ধরো তোমার কাছে একটা লিথিয়াম আছে, এই যে হচ্ছে একটা লিথিয়াম। লিথিয়ামের প্রোটন সংখ্যা হচ্ছে 3, মানে পারমাণবিক সংখ্যা, যাকে প্রকাশ করি আমরা কি দিয়ে? জেড দিয়ে। আমরা যে কোনো একটা টপিক পড়ার সময় আরও অনেকগুলা টপিকই তার সাথে রিলেটেড হতে পারে, যখন যেটা আসবে তখন সেটা মাথায় রেখে দেওয়াটা হচ্ছে বুদ্ধিমানের কাজ, একসাথে অনেকগুলো পড়া হয়ে যায়। এখন স্যার খেয়াল করে দেখো, আমার কাছে একটা লিথিয়াম ছিল, তার মধ্যে পারমাণবিক সংখ্যা হচ্ছে 3। তার মানে নিশ্চয়ই তার মধ্যে 3টা প্রোটন আছে এবং স্বাভাবিক অবস্থায় অর্থাৎ ধাতু থাকা অবস্থায় সেই লিথিয়ামে 3টা ইলেকট্রনও থাকবে, অর্থাৎ সবাই ব্যালেন্স হয়ে আছে। ধরো এই লিথিয়ামটাকে আমি কি বানাতে চাই? আমি হচ্ছে একটা ধাতব আয়ন তৈরি করতে চাই, অর্থাৎ চার্জিত করতে চাই। তাহলে আমাদের কি হবে? খেয়াল করে দেখো স্যার, যতজন ব্যালেন্স আছে এই 4জন হচ্ছে, এই 3জন হচ্ছে ব্যালেন্স হয়ে আছে। আমি যদি একটা ইলেকট্রন এখান থেকে বের করে নিয়ে আসি, বের করে নিয়ে আসলে তখন দেখো একটা প্রোটন কিন্তু ব্যালেন্স হয়নি। ব্যালেন্স হয়ে আছে কে? এই পজিটিভ নেগেটিভ, এরা 2জন ব্যালেন্স হয়ে আছে, বাট এই প্রোটনটা ব্যালেন্স হয়নি। যে ব্যালেন্স হয়নি সে মাথার উপর ওই চার্জটা প্রদর্শন করবে, অর্থাৎ লিথিয়াম কি হয়ে যাবে? প্লাস একটা অবস্থা দেখাবে। এটা কখন ঘটলো স্যার? আমরা যখন এই একটা লিথিয়াম থেকে একটা ইলেকট্রন বের করে ফেলেছিলাম, অর্থাৎ যখন আমরা একটা ইলেকট্রন বের করে দিব তখন এটা কি হয়ে গেল? প্লাস হয়ে গেল।
এখন একটা টার্ম বলবো, বোঝানোর জন্য বলছি, এটা হচ্ছে সঠিক না, এরভাবে তোমরা ব্যাখ্যা কখনো করবে না, বোঝার জন্য জাস্ট আমরা এই হিসেবটায় যাচ্ছি। যদি ধরো এই লিথিয়ামটার মধ্যে কি আছে, আবার সেই প্রথম কন্ডিশনে চলে আসি, অর্থাৎ যতগুলা প্রোটন আছে ঠিক ততগুলা ইলেকট্রনই আছে। এই কন্ডিশনে যদি এর মধ্যে বাইরে থেকে একটা ইলেকট্রন প্রবেশ করত, তখন আমাদের কি হতো? দেখো স্যার, এইটাও ব্যালেন্স অবস্থায় আছে, বাইরে থেকে একটা ইলেকট্রন প্রবেশ করেছে, তার মানে এটা কিন্তু আর ব্যালেন্স হচ্ছে না, কারণ ওই সংখ্যক প্রোটন নাই। যদি এই ইলেকট্রনটা চলে আসে, তখন এই লিথিয়ামকে কীরকম দেখা যাবে? মাথার উপর একটা মাইনাস চার্জ দেখা যাবে। কিভাবে সম্ভব হয়েছে? যখন আমরা একটা ইলেকট্রন প্রবেশ করালাম। অর্থাৎ খেয়াল করে দেখো স্যার, যদি আমরা পজিটিভ চার্জে চার্জিত করতে চাই সেই ক্ষেত্রে ইলেকট্রন বের হয়ে গেল, বা একটা নেগেটিভ চার্জে চার্জিত করতে চাই সেই ক্ষেত্রে বাইরে থেকে একটা ইলেকট্রন কি করে? প্রবেশ করে। অর্থাৎ পজিটিভ হোক বা নেগেটিভ হোক, তার জন্য দায়ীকে ইলেকট্রন। এই ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে। ওকে, এবার আমরা রেগুলার রিয়াকশনের মধ্যে চলে আসি, যেটা দিয়ে আমরা হিসেব করছিলাম। সেটা হচ্ছে কি ছিল, যে ধরো আমার কাছে এই যে বিক্রিয়াটা ছিল, এই বিক্রিয়াটাকেই আমরা হচ্ছে একটু এক্সপ্লেন করার ট্রাই করি। আমার কাছে বাম পাশে ছিল হচ্ছে জিঙ্ক 0, 0টা লিখলাম না, কোনো কিছু নাই মানে তার জারণ সংখ্যা 0। তীর চিহ্নের ডান পাশে আমার কি আছে? জিঙ্ক 2+, আমি লিখলাম হচ্ছে জিঙ্ক 2+। এখন খেয়াল করে দেখো তো, এই বাম পাশে জিঙ্ক ছিল, ডান পাশে জিঙ্ক 2+ হলো, অর্থাৎ হিসেব মতে বলে দুইটা প্রোটন বেড়ে গিয়েছে। এটা কি সম্ভব? সম্ভব না। যেহেতু সম্ভব না, তখন আমরা এই কথাটা টোটালটাই উল্টায় দিব, অর্থাৎ দুটো প্রোটন বেড়ে গেছে, কথাটাকে উল্টাই, দুটো ইলেকট্রন কমে যাবে, দুটো ইলেকট্রন কমে যাবে। তাহলে দুটো ইলেকট্রন কমে গেলে আমাদের কি তৈরি হলো? জিঙ্ক 2+ হলো। অর্থাৎ আমরা কি পাচ্ছি? একটা জিঙ্ক দুটো ইলেকট্রন ছেড়ে দিয়ে একটা জিঙ্ক 2+ আয়ন তৈরি করলো। এই যে ছাড়ন ঘটলো ইলেকট্রনের, তখন এই বিক্রিয়াটাকে আমরা বলবো হচ্ছে জারণ। কি বলছি স্যার? জারণ। তাহলে আমরা এই বিক্রিয়ার নাম দিচ্ছি হচ্ছে জারণ। এখন স্যার খেয়াল করো তো, এই পুরো বিক্রিয়ার মধ্যে এই জিঙ্ক দুটো ইলেকট্রন ছেড়ে দিয়ে একটা জিঙ্ক 2+ তৈরি করছে, এটা কি ফুল রিয়াকশনটা দেখালো? দেখালো না। এটা জাস্ট একটা অংশ দেখালো, অর্ধেক একটা পার্ট দেখালো। তাই এই বিক্রিয়ার নাম আমরা দিব হচ্ছে জারণ অর্ধ বিক্রিয়া। ওকে, এখন এই বিক্রিয়াটার ক্ষেত্রে একটু খেয়াল করে দেখার বিষয়, সেটা হচ্ছে জিঙ্ক যেই দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়েছে, সেটা কি আমরা জিঙ্ক 2+-এর সাথে পাচ্ছি না? অর্থাৎ উৎপাদ হিসেবে আমরা জিঙ্ক আয়নটা পাচ্ছি, আর তার সাথে দুটো ইলেকট্রন বোনাস হিসেবে পাচ্ছি। ওকে, আমরা জারণ বিক্রিয়াটা আশা করি বুঝতে পেরেছি। এবার স্যার খেয়াল করে দেখি, পরবর্তী আরেকটা জায়গায় চেঞ্জ হয়েছে, সেটা হচ্ছে কি কপার 2+, সেখান থেকে তৈরি হলো কপার 0। দ্যাট মিনস আমি এখান থেকে লিখতে পারি কপার +2 অর 2+, হোয়াট এভার ইট ইজ, তুমি যেটাই বলো। আমার ডান পাশে তৈরি হয়েছে কি কপার, শুধু কপার, আমি এখানে চার্জটাকে উল্লেখ করলাম না। এখন স্যার খেয়াল করে দেখো তো, দুটা প্রোটন বেশি ছিল, এখানে প্রোটন কমে গেছে। প্রোটন কি কমা সম্ভব? এই ঘটনা তো সম্ভব না। তাহলে যে ঘটনা সম্ভব না, এটার উল্টা করব আমরা। দুটো প্রোটন কমে গেল, দুটো ইলেকট্রন বেড়ে যাবে। তার মানে আমি এখান থেকে কি করছি? দুটো ইলেকট্রন যদি বাড়িয়ে দেই, তাহলে গ্রহণ ঘটেছে। এখন দেখো, জারণ মানে যদি ছাড়ন হয়, তাহলে মাথায় রাখবে বিজারণ মানেই হচ্ছে গ্রহণ। তাহলে বিজারণ মানে আমরা বলছি গ্রহণ। তাহলে এই বিক্রিয়াটার সাথে কি হলো? এটার হচ্ছে বিজারণ অর্ধ বিক্রিয়া হলো। আর অর্ধ বিক্রিয়া কেন সেটা তো তোমাদেরকে বলেই ফেলেছি, বিজারণ অর্ধ বিক্রিয়া। ওকে, আশা করি এই বেসিক টার্মটা, জারণ আর বিজারণ কিভাবে হচ্ছে সেই টার্মটা তোমরা হচ্ছে বুঝে গিয়েছো। এখন স্যার একটু খেয়াল করবো আমরা এই জায়গাটার, এই দুটো অংশের মধ্যে এরা নিজেরা কি এই জিনিসটা বের করার জন্য একটা টার্ম চলে আসে, খুব বিখ্যাত একটা জিনিস, অনেক কাল আগে থেকেই হয়তো বা তোমরা শুনে এসেছো, সেটা হচ্ছে জাগ্রত বিদ্বান। অর্থাৎ যেই বিদ্বান জেগে জেগে পড়াশোনা করে। তোমরা ভাবতে পারো যে শুধু জেগে জেগে রাত জেগে পড়াশোনা করলেই বিদ্বান হয়ে যাচ্ছে, ব্যাপারটা এমন না। খুব মনোযোগ দিয়ে অল্প সময় পড়লেই দেখবা ভালো করাটা খুব ইজিয়ার। খুব ভালো ভালো বড় ভাইয়া আপুদেরকেও যদি তোমরা খেয়াল করে দেখো, দেখবা যে মনোযোগ দিয়ে পড়াশোনা করছেন দেখেই হচ্ছে অল্প সময়ের মধ্যে অনেক বিদ্যা অর্জন করে ফেলছে। তো ফিরে আসা যাক কথায়, সেটা হচ্ছে আমরা একটা কথা মাথায় রাখবো, সেটা হচ্ছে জাগ্রত বিদ্বান। কথাটা কি থাকবে? জাগ্রত বিদ্বান। এই জাগ্রত বিদ্বান দিয়ে আমরা কি বুঝছি? যা দিয়ে হয় হচ্ছে জারক, গ্র দিয়ে হবে হচ্ছে গ্রহণ করে, বি দিয়ে হবে হচ্ছে বিজারক, আর দা দিয়ে হবে হচ্ছে দান করে। তার মানে এখন একটু স্যার খেয়াল করে দেখো,
সাধারণত গ্রহণ, বর্জন, দান যা কিছুই বোঝায় সেটা বলতে আমরা বুঝবো হচ্ছে গিয়ে কি ইলেকট্রনের গ্রহণ বা ইলেকট্রনের বর্জন, অর্থাৎ ইলেকট্রন নিয়েই আমাদের যাবতীয় খেলা। এখন স্যার একটু খেয়াল করি, এই জায়গাটায় আসি, মাথায় রাখতে হবে যে সংগ্রাহক সে কি করে, অন্যর কাছ থেকে সংগ্রহ করে। ওকে, যে দাতা সে সাধারণত কি করে, অন্যকে কিছু একটা দেয়। তার মানে আমরা বুঝবো যে 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 গ্রহণ করে সে হচ্ছে জারক, আর সে অন্যকে কি করবে, জারিত করবে। তাহলে স্যার টার্মটা একটু দেখি, দেখো আমার এখান থেকে কপার 2+ ইলেকট্রন গ্রহণ করেছে। যে গ্রহণ করে সে নিজে কি, সে হচ্ছে জারক, তাহলে আমি একে লিখলাম হচ্ছে জারক। আর সে নিশ্চয়ই অন্যকে কি করবে, অন্যজনকে সে হচ্ছে জারিত করবে। তাহলে খেয়াল করে দেখো, সে নিশ্চয়ই ইলেকট্রন গ্রহণ করেছে। কার কাছ থেকে গ্রহণ করেছে, জিঙ্কের কাছ থেকে। এই জিঙ্কটা হচ্ছে জারিত হয়েছে, তার মানে জারক অন্যকে জারিত করলো। এবার একটু খেয়াল করে দেখব আমাদের এখান থেকে ঘটনাটা কি ঘটছে, যে দান করে সে হচ্ছে বিজারক। তাহলে আমরা দান করলো কে স্যার, এই জিঙ্কটা হচ্ছে দান করলো। তাহলে এই জিঙ্কটা যদি দান করে সে নিজে কি হয়ে যাচ্ছে, সে নিজে হয়ে যাচ্ছে বিজারক, সে নিজে হচ্ছে বিজারক। তাহলে বিজারকের কাজ কি, অন্যকে বিজারিত করা। তাহলে যাকে দিছে সেই বিজারিত হয়েছে, অর্থাৎ এই কপার 2+টা কি হলো স্যার, এ হচ্ছে বিজারিত হলো, বিজারিত। তাহলে একটু খেয়াল করে দেখো, জিনিসটা টাং টুইস্টারের মতো একটু আসবে। বিজারক অন্যকে বিজারিত করে নিজে জারিত হয়, বিজারক অন্যকে বিজারিত করে নিজে জারিত হয়, আর নিজের সাথে যা ঘটে সেটাই মানুষ বেশি বেশি বলে। সিমিলারভাবে জিঙ্কও নিজের সাথে ঘটনাটাকেই তার বিক্রিয়ার ধরন হিসেবে বলবে, অর্থাৎ নিজে জারিত হয়েছে বলে এই বিক্রিয়ার নাম জারণ বিক্রিয়া। সিমিলারলি কপারটা খেয়াল করে দেখো, সে একটা জারক, অন্যকে সে কি করেছে, জারিত করেছে। তাহলে জারক অন্যকে জারিত করে নিজে বিজারিত হয়, আর নিজের সাথে যা হয় সেটাই তার বিক্রিয়ার নাম, অর্থাৎ বিজারিত হয়েছে বলে সে সেটাই দেখাচ্ছে, সে একটা বিজারণ অর্ধ বিক্রিয়া। আশা রাখি স্যার এই ব্যাপারটাও বুঝতে পেরেছ। এখন দেখো এই যে দুটা ঘটনা ঘটেছিল, দুটো বিক্রিয়ার যে ঘটনা ঘটলো, এই ঘটনা দুটাকে আমরা একটু একসাথে করার চেষ্টা করি। আমাদের কি ছিল, জিঙ্ক ভদ্রলোক দুটো ইলেকট্রন ত্যাগ করে আমার প্রস্তুত করেছিল হচ্ছে জিঙ্ক 2+ আয়ন, আর এখানে কপারে 2+ দুটো ইলেকট্রন গ্রহণ করে আমাদের তৈরি করলো হচ্ছে কপার ধাতু। এখন এই দুইটা বিক্রিয়াকে যদি আমরা একই সাথে করি, একসাথে করা মানে কি, যোগ করে দেওয়া, যোগ করে দিই স্যার। তাহলে কি ছিল, জিঙ্ক প্লাস কপার 2+, দেখো মাইনাস দুইটা ইলেকট্রন প্লাস দুইটা ইলেকট্রন কাটাকাটি চলে যায়, এবং উৎপাদ হিসেবে থাকছে কি জিঙ্ক 2+ এবং তার সাথে কপার। তাহলে খেয়াল করে দেখো, এটাই হচ্ছে আমাদের কি সামগ্রিক বিক্রিয়া। এই জায়গায় সমতার ব্যাপারটা এত ম্যান্ডেটরিভাবে, এত ক্লিয়ারলিভাবে সমতার ব্যাপারটা এখানে নাই। সমতার বিক্রিয়ার জন্য বা সমতা করার জন্য আমরা নতুন একটা বিক্রিয়াতে যাব, বাট এটাই হচ্ছে আমাদের ফুলফিল রিয়াকশনটা। এই ফুলফিল রিয়াকশনটা আমরা দেখো, এই পুরো যে বিক্রিয়াটা ছিল সেটা শর্ট ফর্ম। খেয়াল করে দেখো স্যার, এই জায়গায় জিঙ্ক ছিল 0, এই যে দেখো জিঙ্ক 0, কপার 2+, দর্শক আয়নটার যেহেতু চেঞ্জ হয় না তার উল্লেখ নাই, এবং তীর চিহ্নের ডান পাশে দেখো জিঙ্কটা 2+ আয়ন হয়ে গিয়েছে, এখানেও দেখো জিঙ্কটা 2+ আয়ন, এবং তার সাথে একটা কপার ধাতু তৈরি হলো, এই যে একটা কপার ধাতু আমাদের তৈরি হয়েছে। আশা করি এই ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পেরেছ। আগের বিক্রিয়াটা খুব ইজি একটা বিক্রিয়া ছিল, এইবার আমরা একটু ডিফারেন্ট টাইপ সমতা করা যায় এরকম একটা বিক্রিয়ার মধ্যে হচ্ছে যেতে চাই, যেটা একটু ডিফিকাল্ট মনে হচ্ছে বা তোমাদের করার জন্য একটু টাফ হতে পারে, বাট বিক্রিয়াটা একেবারে ইজি। জারণ বিজারণ খুবই সহজ একটা টার্ম, যদি তোমরা একটু বুঝে বুঝে স্টেপ বাই স্টেপ করতে পারো তাহলে ইনশাল্লাহ জারণ বিজারণে আটকাবা না। এখন ধরো আমার কাছে একটা যৌগ তৈরি করতে চাই আমি, সেটা হচ্ছে একটা হাইড্রোজেন ছিল, সেই হাইড্রোজেনের সাথে আমি একটা অক্সিজেনের বিক্রিয়া করালাম, বিক্রিয়া করলে আমার কি তৈরি হচ্ছে, এক অণু পানি তৈরি হচ্ছে। এটা একেবারে বেসিক রিয়াকশানটা, বাট এইবার আমরা কি করতে চাই, এটাকে সমতা করে নিতে চাই। সমতা করার জন্য একটা টার্ম মাথায় রাখবে, অলওয়েজ যেদিকে কম সেদিকে বাড়াবো, যেদিকে কম সেদিকে বাড়াবো, শুধুমাত্র নিচের অংশ ছাড়া, অর্থাৎ পুরো বিক্রিয়া যা লিখে ফেলেছি এটা নিচের অংশে আমি কিছু টাচ করতে পারবো না, শুধুমাত্র আমরা পুরো বিক্রিয়াটাকে মোল সংখ্যা চেঞ্জ করতে পারি। তাহলে আমাদের কথা কি ছিল খেয়াল রাখতে হবে স্যার, যেদিকে কম সেদিকে বাড়াবো।
তাহলে একটু খেয়াল করে দেখো তো, এখানে হাইড্রোজেন কয়টা? এখানে হাইড্রোজেন হচ্ছে 2টা। এখানে হাইড্রোজেন কয়টা? 2টা, অর্থাৎ কোনো চেঞ্জ হয়নি। এখানে দেখো অক্সিজেন 2টা, এখানে অক্সিজেন 1টা। কম কোথায়? এদিকে। আমি এদিকে বাড়াইতে চাই, তুমি কি এখানে 2 দিয়ে দিবা? না। কারণ কি, আমরা আগেই বলেছি আমরা নিচের সংখ্যায় অর্থাৎ সাবস্ক্রিপ্টে কোনো কিছু চেঞ্জ করতে পারবো না। কোথায় চেঞ্জ করতে পারি? মোলে। তাহলে আসলে মোলে চেঞ্জ করি, 2টা আগে দিয়ে দিলাম। তাহলে 2টা অক্সিজেন, 2টা অক্সিজেন। একটা যখনই চেঞ্জ করবো তখন আবার গোড়ায় আবার একটু চেক দিতে হবে ঠিক আছে কিনা। এখানে দেখো হাইড্রোজেন কয়টা? 2টা। এখানে হাইড্রোজেন কয়টা? 4টা। কম কোথায়? এই সাইডে, বাড়ায় দাও। এখন তোমরা ভাবতে পারো যে স্যার এটা তো খুব ইজি একটা ছিল, এটা এত কিছু না করে আমি তো ইজিলি এখানে 2 2 বসায় দিতে পারতাম। এই বিক্রিয়াগুলোতে 2 2 বসায় দেওয়াটা তোমার কাছে মনে হচ্ছে ইজি। কিছু কিছু বিক্রিয়া আছে যে বিক্রিয়াগুলোতে তুমি যদি এভাবে 2 2 করে বসাইতে চাও, এই জিনিসগুলো কিন্তু মিলবে না। আমরা হয়তো বা পরবর্তীতে কোনো একটা টার্মের মধ্যে গিয়ে ওই ব্যাপারগুলোও শিখবো। এখন দেখো স্যার, আমরা এটাকে সমতা করে ফেললাম। এইবার আমাদের কাজ কি? এতে জারণ সংখ্যাগুলো বসিয়ে দেওয়া। তাহলে জারণ সংখ্যা বসাতে গেলে আমাদের খেয়াল করতে হবে কি, দেখো অলওয়েজ মাথায় রাখবে মুক্ত মৌলের জারণ সংখ্যা 0। অর্থাৎ দেখো এই হাইড্রোজেনের সাথে কেউ যুক্ত নেই, তার মানে এটা একটা মুক্ত মৌল, এর জারণ সংখ্যা কি হচ্ছে? 0 বসালাম। অক্সিজেন, তার সাথেও কেউ যুক্ত নাই, অর্থাৎ মুক্ত মৌল, 0। এবার খেয়াল করে দেখো তো, অক্সিজেন একটা অধাতু, যেহেতু অধাতু তাই তার জারণ সংখ্যা হবে মাইনাস, এবং তার যোজনী কত? 2, তাহলে আমি লিখলাম -2। যদি A-2 হয়, একটু আগেই বলেছি আমরা যে সম্পূর্ণ যোগের জারণ সংখ্যা কি হতে হবে? 0 হতে হবে। তাহলে আমার হাইড্রোজেন 2 হওয়া ছাড়া কোনো উপায়ই নেই। ওকে, তার মানে আমরা এখান থেকে খেয়াল করে দেখি যে এই যে হাইড্রোজেন ছিল, এই হাইড্রোজেন থেকে এই হাইড্রোজেনের মধ্যে একটা চেঞ্জ হয়েছে। এই যে অক্সিজেন ছিল, এই অক্সিজেন থেকে এই অক্সিজেনের মধ্যে একটা চেঞ্জ হয়েছে। তার মানে 2টা চেঞ্জ আমরা দেখতে পেরেছি। এখন খেয়াল করে দেখি যে এক এক করে আবার একটু আগাবো। অলওয়েজ এই টাইপের বিক্রিয়াগুলো শুরু করতে হলে একটি একটি নিয়ে শুরু করা বেস্ট। একটি একটি করে শুরু না করলে সেই ক্ষেত্রে বিপদে পড়তে হবে। তাহলে আমরা একটা একটা করে শুরু করার চেষ্টা করি। দেখো তো এখানে হাইড্রোজেন অনেক কিছু আছে, অনেক কিছু আমরা কিছু মাথায় নিব না, একটা নিব। চিন্তা করে দেখো, 2টো হাইড্রোজেনের জারণ সংখ্যা 0, তাহলে একটা হাইড্রোজেনের জারণ সংখ্যা কত হবে? একটারও 0। অর্থাৎ তুমি এভাবেও চিন্তা করতে পারো, 2 বন্ধুর কাছে 0 টাকা আছে, তার মানে 1 বন্ধুর কাছে কত আছে? 0ই থাকবে। তাহলে আমরা এই জায়গা থেকে লিখতে পারি হাইড্রোজেন একজন, জারণ সংখ্যা 0। আমাদের তীর চিহ্নের ডান পাশে যে হাইড্রোজেন আছে, খেয়াল করে দেখো 2টা হাইড্রোজেনের জারণ সংখ্যা +2, তাহলে একটা হাইড্রোজেনের জারণ সংখ্যা কত হবে? +1। তাহলে আমরা এখান থেকে লিখলাম হাইড্রোজেন +1। এখন স্যার একটু খেয়াল করে দেখি, এখান থেকে এই অংশটার মধ্যে দেখে কি মনে হচ্ছে? একটা প্রোটন বেড়ে গিয়েছে। যদি একটা প্রোটন বেড়ে যায়, তার মানে এটা কি সম্ভব? আমরা কি প্রোটন নিয়ে আসতে পারি? পারি না। তাহলে আমরা উল্টা কাজ করব, অর্থাৎ একটা ইলেকট্রন কমিয়ে দিতে হবে। তাহলে একটা ইলেকট্রন কমিয়ে দিলাম, তখনই আমার এটা কি হয়ে গেল? প্লাস হয়ে গেল। অর্থাৎ এই বিক্রিয়াটা কোন ধরনের? যেহেতু ক্ষারণ ঘটেছে, এটা একটা জারণ অর্ধ বিক্রিয়া। জারণ অর্ধ বিক্রিয়া। ওকে, এখন একটু খেয়াল করি স্যার, একটা পরমাণু একটা ইলেকট্রন ছেড়ে একটা ধনাত্মক আয়নে পরিণত হয়েছে। সাধারণত +1 হলে এই +1টা দেওয়া লাগে না, প্লাস মানেই +1, এরকম করে রাখি, দেখতেও ভালো লাগে। ওইভাবে দেখতে এত সুবিধাজনক না আমার কাছে অ্যাটলিস্ট। ওকে, তাহলে একটু খেয়াল করি, একটা পরমাণু একটা ইলেকট্রন ছেড়ে একটা আয়ন ক্রিয়েট করলো, কিন্তু আমার এখানে হাইড্রোজেনটা কি আসলে একটা পরমাণু ছিল? না, এই হাইড্রোজেনটা কিন্তু একটা অণু আকারে ছিল। তাহলে একটা পরমাণু যদি একটা ইলেকট্রন ছাড়ে, একটা অণু নিশ্চয়ই 2টা ইলেকট্রন ছাড়বে। একটা পরমাণু থেকে একটা আয়ন ক্রিয়েট হয়, তাইলে একটা অণু মানে 2টা পরমাণু থেকে নিশ্চয়ই 2টা আয়ন ক্রিয়েট হবে। এখন তোমাদের মনে হতে পারে, স্যার আমার এখানে তো 2 ছিল, আমি এখানে কেন 2 দিলাম না? আমাদের একটা শর্ত ছিল শুরুতেই, কিন্তু আমরা নিচে অর্থাৎ সাবস্ক্রিপ্টে কিন্তু কোনো টাচ করতে পারবো না, অর্থাৎ আমার সাবস্ক্রিপ্টে টাচ করা হারাম, শেষ। ওকে, এবার খেয়াল করে দেখি তো স্যার, এখানে আমার কয় মোল হাইড্রোজেন ছিল স্যার? খেয়াল করে দেখো, আগে একটা 2 আছে, অর্থাৎ 2 মোল হাইড্রোজেন দিয়েই আমাদের কি হয়েছিল? এই বিক্রিয়াটা ঘটেছে। তাহলে দেখো, একটা অণু যদি 2টা ইলেকট্রন ছাড়ে, তাহলে 2টা অণু 4টা ইলেকট্রন ছাড়বে। একটা অণু থেকে যদি 2টা আয়ন তৈরি হয়, 2টা অণু থেকে নিশ্চয়ই আমাদের কয়টা? 4টা আয়ন তৈরি হবে। আশা করি বুঝতে পেরেছি। ওকে, তাহলে আমরা অ্যাকচুয়ালি কি পেলাম এই বিক্রিয়া থেকে? 2টা হাইড্রোজেন বিক্রিয়া করলো, বিক্রিয়া করে 4টা
4টা হাইড্রোজেন আয়ন এবং তার সাথে 4টা ইলেকট্রন পেয়েছে। ডান। এবার সেকেন্ড কেসটা হচ্ছে কি অক্সিজেনের ক্ষেত্রে ছিল অক্সিজেন কি 2 নিব আগে না, আগে 2 নেওয়া যাবে না, আগে পুরা একজন হিসেব করতে হবে। তাহলে এখানে আমরা একটা অক্সিজেন নিলাম, তীর চিহ্নের ডান পাশে দেখি স্যার কি আছে, একটা অক্সিজেনের -2, তাহলে আমরা একটা অক্সিজেনের দেখলাম চার্জ হচ্ছে -2। দেখো তো এখানে কি হয়েছে, ইলেকট্রন বেড়েছে, সোজা হিসেব, তাহলে বাড়ায় দিই, কয়টা বেড়েছে 2টা, তাহলে আমরা +2 ইলেকট্রন করে দিলাম। এখন খেয়াল করে দেখো এটা যখনই প্লাস করলো, প্লাস করার মানেই কিন্তু সে কোন ধরনের বিক্রিয়া দিয়েছে, বিজারণ অর্ধ বিক্রিয়া। অলস মানুষ ছোট করেই লিখি, বিজারণ অর্ধ বিক্রিয়া। ওকে, তাহলে স্যার খেয়াল করে দেখো অক্সিজেন +2 ইলেকট্রন, অক্সিজেন -2 করেছে। এখন দেখো তো স্যার বাম পাশে কি আমার এই অক্সিজেন যেটা ছিল সেই অক্সিজেনটা কি পরমাণু আকারে ছিল নাকি অণু আকারে ছিল? অণু আকারে ছিল। তাহলে এটা যেমন ছিল তেমন দিলাম, অণু আকারে ছিল। একটা পরমাণু যদি 2টি ইলেকট্রন গ্রহণ করে তাহলে একটা অণু গ্রহণ করবে 4টি ইলেকট্রন। একটা অণু থেকে যদি একটা আয়ন তৈরি হয়, আয়নের সাবস্ক্রিপ্টে আমরা কিছু দিতে পারবো না, তাই আমরা বলতে পারি একটা পরমাণু থেকে একটা আয়ন তৈরি হয়, তাহলে 2টা পরমাণু থেকে নিশ্চয়ই 2টা আয়ন তৈরি হবে। তাহলে এটা হচ্ছে আমাদের বিজারণ অর্ধ বিক্রিয়া। এখন আসো সামগ্রিকভাবে আমি যদি বিক্রিয়াটা লিখতে চাই কিভাবে লিখতে পারি, 2H2 প্লাস এটা ছিল মাইনাস, তাহলে -4টা ইলেকট্রন, সেখান থেকে ক্রিয়েট হলো 4টা H প্লাস, এবং অক্সিজেনের ক্ষেত্রে O2 প্লাস 4টা ইলেকট্রন, সেখান থেকে আমার প্রডিউস হলো 2টা অক্সিজেন -2 আয়ন। তাহলে দুইটাকে যদি আমরা সামগ্রিকভাবে লিখতে চাই কি হবে, 2H2 প্লাস O2। এখন খেয়াল করে দেখো -4টা ইলেকট্রন +4টা ইলেকট্রন, অর্থাৎ যতগুলো ছেড়েছে ততগুলোই গ্রহণ করেছে। তার মানে আমরা সেই বিখ্যাত লাইনটা জানি যে একজন ছাড়লে আর একজন নিচ্ছেই, অর্থাৎ যখন জারণ হবে তখন বিজারণ ঘটবেই। অর্থাৎ তোমাদের সেই বিখ্যাত লাইন জারণ বিজারণ যুগপৎ বিক্রিয়া বা যুগপৎভাবে ঘটে। তাহলে আমরা এখান থেকে কি পেলাম, এই 4টা ইলেকট্রন কাটাকাটি চলে গেল, উৎপাদ হিসেবে থাকবে 4টা H প্লাস আয়ন এবং তার সাথে 2টা O2 মাইনাস আয়ন। এই যে অংশের খেয়াল করে দেখো এখানে আয়ন কয়টা, 2টা ছিল, 2 এর সাথে 2 গুণ করলে 4টা আয়ন। এখানে অক্সিজেন -2 আয়ন কয়টা ছিল, 2টা। তাহলে আমরা টোটাল বিক্রিয়াটা এখানে পেয়ে গেলাম। বাকি আছে কি, বাকি আছে জারক বিজারক নির্ণয় করা। স্যার আমরা জানি কি জাগ্রত বিদ্বান, যেই বিদ্বান জেগে জেগে পড়াশোনা করে, অর্থাৎ আমরা এখান থেকে জানছি যে গ্রহণ করবে সেই জারক। গ্রহণ করেছে কে, অক্সিজেন, তার মানে আমাদের জারক মহাশয় হচ্ছে অক্সিজেন। এবং যেই মহাশয় আমাদের দান করে সে কি, বিদ্বান অর্থাৎ বিজারক। তাহলে আমরা খুব সহজেই জারক এবং বিজারকও বের করে ফেলতে পারলাম। এর আগের বিক্রিয়ায় তাহলে আমরা শিখলাম হচ্ছে কি যে দুটো মৌল মিলে একটি যৌগ তৈরি করেছে, তার মানে সংযোজন বিক্রিয়া ছিল। তাহলে আমরা একটা বিয়োজন বিক্রিয়া করে দেখতে পারি যে ঘটনাটা কি ঘটছে। খেয়াল করে দেখো, ধরো তোমার কাছে একটা কি আছে, ফসফরাস পেন্টাক্লোরাইড, একে বিক্রিয়া করে বা তাপ দিয়ে তুমি কি পাচ্ছ, ফসফরাস ট্রাইক্লোরাইড, এবং তার সাথে ক্লোরিন তৈরি হলো। চলো তাহলে আমরা বিক্রিয়া লিখে ফেলেছি। আমাদের প্রথম কাজ কি, আমাদের প্রথম কাজ হচ্ছে তাদের জারণ সংখ্যা লিখে ফেলা। খেয়াল করো, ধরো আমি ফসফরাসের জারণ সংখ্যা জানি না, ক্লোরিন সে একটা অধাতু, অধাতুর জারণ সংখ্যা হয় হচ্ছে মাইনাস, আছে কয়টা এবং তার যোজনী কত, তার যোজনী হচ্ছে 1, তাহলে এর জারণ সংখ্যা হবে -1। আছে কয়টা, 5টা, তাহলে আমরা লিখব কি 5 × -1, দ্যাট মিনস -5। এখন তোমরা জানো যে একটা যদি -5 হয়, এই পুরা যৌগটাকে স্থিতিশীল করতে আমাদের এই ফসফরাসের জারণ সংখ্যা হতে হবে +5, মাস্ট হতেই হবে। নেক্সট টার্মটা হচ্ছে বললো ক্লোরিনের জারণ সংখ্যা। এখানেও আমরা বুঝছি যে -1 আছে কয়টা, 3টা, তাহলে হবে -3। এই ফসফরাসের তাহলে স্যার হতে হবে কত, +3 হতে বাধ্য। এবং এই যে ক্লোরিনটা ছিল, এই ক্লোরিনটা কি মুক্ত, তার সাথে কি কেউ যুক্ত আছে, নাই, তাহলে তার জারণ সংখ্যা হবে 0। তাহলে চলো স্যার আমরা একটু হিসেব করা শুরু করি, চেঞ্জ কোথায় কোথায় হলো। এই যে একটা ফসফরাস, এই ফসফরাস থেকে এই যে একটা ফসফরাসের মধ্যে খেয়াল করে দেখেছো এর মধ্যে একটা চেঞ্জ হয়েছে,
+5 থেকে +3। বাই দ্য ওয়ে মাঝখানে একটু কথা বলে নিই। তুমি এখন বলতে পারো যে স্যার সমতা তো করলেন না। এই বিক্রিয়াটার ক্ষেত্রে দেখো একটা ফসফরাস 5টা ক্লোরিন, 3টা আর 2টা, 5টা ক্লোরিন হয়ে গেছে, অর্থাৎ সমতা করাই আছে কিন্তু। ফাইন, আমরা নেক্সটে আসি হিসেবে। এখন খেয়াল করে দেখো তো স্যার, এই জায়গায় যে ক্লোরিনটা, এই ক্লোরিনের 5 জনের জারণ সংখ্যা -5, তাহলে একজনের জারণ সংখ্যা কত হবে? -1, তাই তো? 1টা দেওয়া লাগে না, সাধারণত শুধু মাইনাস দেওয়া মানেই আমরা বুঝবো একটা মাইনাস আছে। এই জায়গায় খেয়াল করে দেখো তো, এখানে 3 জনের জারণ সংখ্যা -3, তাহলে একজনের জারণ সংখ্যা কত? -1। তার মানে এখান থেকে এই জায়গাটায় কি চেঞ্জ হলো? হলো না কিন্তু। এই যে ক্লোরিনটা ছিল, এই ক্লোরিনের 2 জনের জারণ সংখ্যা 0, তাহলে একজনের জারণ সংখ্যা কত হবে? নিশ্চয়ই 0। তার মানে খেয়াল করো চেঞ্জটা এই জায়গায় হলো, তার মানে এই জায়গায় কিন্তু আমার চেঞ্জটা হয়নি। তাহলে আমরা অ্যাকচুয়ালি কাজটা করব কি, এই যে ক্লোরিন থেকে তীর চিহ্ন এই ক্লোরিনের কাছে না দিয়ে বরং এর কাছে দিব। পয়েন্টটা তো বুঝতে পেরেছে কেন এরকম হলো। এখন স্যার চলো আমরা একটু করে চেঞ্জগুলো দেখি। দেখো তো আমাদের এই যে ফসফরাস ছিল, এই ফসফরাসটা +5 এবং তীর চিহ্নের ডান পাশে আমার যেই ফসফরাসটা ছিল সেই ফসফরাসটা হচ্ছে +3। চেঞ্জ হয়েছে, লিখেছি। এখন খেয়াল করে দেখো তো, প্রোটন ছিল 5টা, প্রোটন হয়ে গেল 3টা, তার মানে 2টা প্রোটন কমে গেছে। এটা তো সম্ভব না, তাহলে আমরা উল্টা ঘটনা ঘটাবো। তাহলে 2টো ইলেকট্রন বাড়ায় দিতে হবে। স্যার খেয়াল রাখবে, মনোযোগ দিয়ে খেয়াল করবে, এবং সর্বপ্রথম যে বিক্রিয়াটা আমরা লিখবো সেটাতে জারণই হবে এরকম কোনো কথা নেই। সে যেহেতু গ্রহণ করেছে, অর্থাৎ এটা কিন্তু বিজারণ অর্ধ বিক্রিয়া। স্যার আমরা এটাই খেয়াল রাখবো, এটা হচ্ছে বিজারণ অর্ধ বিক্রিয়া। ওকে, এখন আসি আমরা এই বিজারণ অর্ধ বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়াটা দেখে ফেললাম, এবং তুমি চাইলে শুরুতেই বের করে ফেলতে পারো কে জারক কে বিজারক। যাই হোক, আমরা বিজারণ বিক্রিয়া দেখে ফেলেছি, এবং সে যেহেতু গ্রহণ করে তার মানে নিশ্চয়ই সে হচ্ছে একটা জারক। তুমি চাইলে শুরুতেই হচ্ছে ডিফাইন করে দিতে পারো আমাদের জারক মহাশয় কে। ওকে, জারক গ্রহণ করে ইলেকট্রন। এবার স্যার একটু খেয়াল করে দেখি, এই যে ক্লোরিনটা ছিল, এই ক্লোরিনটা কেমন? একটার জন্য আমরা অলওয়েজ মাথায় রাখবে আমরা শুরু করব একটা নিয়ে। তাহলে আমাদের এই ক্লোরিনের জারণ সংখ্যা ছিল মাইনাস, তীর চিহ্নের ডান পাশে আমাদের যে ক্লোরিনটা ছিল সেই ক্লোরিনের জারণ সংখ্যা হচ্ছে 0। এখন খেয়াল করে দেখো তো, একটা ইলেকট্রন বেশি ছিল, কমে গেছে না? তাহলে নিশ্চয়ই আমরা একটা ইলেকট্রন কি করব স্যার? বের করে দিতে হবে। তাহলে বের করে দিলে আমাদের এই ঘটনাটা ঘটতেছে। এখন খেয়াল করে দেখো তো, এটা কি আয়ন নাকি অণু? এটা একটা অণু। যেহেতু একটা অণু, তার মানে আমরা দেখব ক্লোরিন কি কখনো বা এই পরমাণু কি কখনো একলা থাকতে পারে? পারে না, সে সাধারণত অণু আকারে থাকতে চায়। দেখো, একটা পরমাণু তৈরি করতে গেলে একটা আয়নকে একটা ইলেকট্রন ছাড়তে হয়। তাহলে একটা অণু তৈরি করতে গেলে বা দুইটা পরমাণু তৈরি করতে গেলে 2টা আয়নের 2টা ইলেকট্রন ছাড়া লাগবে। ছাড়লে সে কি হয়ে গেল? ক্লোরিন অণু হয়ে গেল। তার মানে আমরা এই আয়ন থেকে বেসিক্যালি কি পেলাম? 2টা ক্লোরিন আয়ন থেকে আমরা পেলাম হচ্ছে একটা ক্লোরিন অণু এবং তার সাথে 2টো ইলেকট্রন। তাহলে স্যার আমরা সামগ্রিক বিক্রিয়া হিসেবে কি লিখতে পারি? আমরা সামগ্রিক বিক্রিয়া হিসেবে লিখতে পারি ফসফরাস +5, সে 2টো ইলেকট্রন গ্রহণ করলো, গ্রহণ করে আমার তৈরি করেছে ফসফরাস +3। এই বিক্রিয়ার মধ্যে আমাদের কি ঘটেছে? 2টো ক্লোরাইড মাইনাস আয়ন 2টো ইলেকট্রন ছেড়ে দিয়ে আমার ক্রিয়েট করলো একটি ক্লোরিন অণু। তাহলে আমাদের সামগ্রিক বিক্রিয়ায় কি পাচ্ছি? ফসফরাস +5 প্লাস 2টা ক্লোরাইড আয়ন প্লাস 2টা ইলেকট্রন, মাইনাস 2টা ইলেকট্রন কাটাকাটি চলে যায়, উৎপাদ হিসেবে থাকবে ফসফরাস +3 প্লাস আমাদের কি থাকতেছে? একটা ক্লোরিন অণু। এখন স্যার এই জায়গায় তোমাদের হচ্ছে এখন গ্যাঞ্জামটা লেগে যাবে। সেটা হচ্ছে খেয়াল করে দেখো, তোমাদের কথা হতে পারে স্যার এই জায়গায় তো 5টা ছিল, আপনি এই জায়গায় 2টা নিয়ে কিভাবে কি করলেন? হইল না তো। খেয়াল করে দেখো, এইখানে এই যে 3জন ভদ্রলোক ছিল, এই 3জন দেখো ক্লোরিন -1 3টা, এখানে টোটাল আমার ছিল 5টা। আমি একটু ভেঙে লিখলে আমাদের কি হবে? 2টা ক্লোরাইড আয়ন প্লাস 3টা ক্লোরাইড আয়ন, অর্থাৎ এই 3জন ভদ্রলোক কিন্তু কোনো রকমের চেঞ্জ দেখায়নি। অর্থাৎ জারণ সংখ্যার চেঞ্জ যদি কেউ না দেখায় তাকে আমরা কি নামে ডাকি? তাকে কিন্তু আমরা দর্শকায়ন বলে ডাকি। তাহলে এই বিক্রিয়ার মধ্যে আমাদের দর্শকায়ন হিসেবে কাকে আমরা আইডেন্টিফাই করলাম? সেটা হচ্ছে 3জন ক্লোরিন ভদ্রলোক
তারা কিন্তু মোটে চেঞ্জ হয় নাই, অর্থাৎ এখানে আমার এই ক্লোরিন মাইনাস আয়ন তিনটা, ডানেও আমার তারা সেম রয়ে গেছে দর্শক আয়ন, জাস্ট এই 5 জনের মধ্যে 2 জন ক্লোরাইড আয়ন আমার চেঞ্জ হয়ে এই জিনিসটা তৈরি করেছে। আশা করি এই ব্যাপারটাও ক্লিয়ারলি বুঝতে পেরেছো। আমরা মোটামুটি একটা বিশ্লেষণ বিক্রিয়াও দেখে ফেলেছি। বিশ্লেষণ তো না, বেসিক্যালি এটাকে আমরা বলি হচ্ছে বিয়োজন বিক্রিয়া। একটা যৌগ ভেঙে একটি মৌল তৈরি হলো, তখন তাকে আমরা বলছি হচ্ছে যে বিয়োজন বিক্রিয়া। আর একটা যৌগ ভেঙে গিয়ে যদি দুটো মৌল তৈরি হতো, সেই বিয়োজন বিক্রিয়াকে আমরা বিশ্লেষণ বিক্রিয়া নাম দিতে পারতাম। এটা আমাদের টপিক না, বাট কথা প্রসঙ্গে চলে আসলো, তাই হচ্ছে একটু বুঝিয়ে দেওয়া। এখন স্যার একটু খেয়াল করে দেখো, আমরা এইবার একটা বিক্রিয়া দেখতে চাই, ওইটারই একটা সংযোজন বিক্রিয়ারই একটা একটু অ্যাডভান্স ফর্ম। তার মানে আমরা যদি বলি, ধরো তোমার কাছে একটা কি আছে, একটা ফেরাস ক্লোরাইড, অর্থাৎ যোজনী হচ্ছে ফেরামের যোজনী 2, তার সাথে ক্লোরিন যুক্ত হলো, ক্লোরিন যুক্ত হয়ে তোমার তৈরি হবে হচ্ছে ফেরিক ক্লোরাইড। ওকে, এই বিক্রিয়াটা লেখার পর আমাদের ফার্স্টেই মাথায় আনতে হবে সমতা করা আছে কিনা। স্যার চলো সমতা করি। আমরা এখানে ফেরাম একটা সমস্যা নেই। ক্লোরিন কয়টা? ক্লোরিন হচ্ছে 4টা, এই পাশে দেখো 3টা। যখন বিজোড় সংখ্যা জোড় সংখ্যা হয়ে যাচ্ছে, তখন যেই পাশে আমাদের বিজোড়, সেই পাশটাকে শুরুতেই জোড় করে দেওয়াটা হচ্ছে উত্তম প্রক্রিয়া। তাহলে চলো এটাকে আমরা কি করি, এটাকে আমরা হচ্ছে আগে একটা 2 দিয়ে দেই। তার মানে আমি একটা 2 দিলাম, 2 দিয়ে গুণ করলেই আমাদের জোড় হয়ে যাচ্ছে। যখনই একটা চেঞ্জ করব তখন আবার গোড়া থেকে হিসেব করতে হবে। দেখো 2টা ফেরাম, আমার এখানে ফেরাম কয়টা? একটা, তাহলে আমার এটাকেও যেদিকে কম সেদিকে বাড়াবো, 2 দিয়ে দিলাম। তাহলে ফেরাম হলো 2টা, ফেরাম 2টা। ক্লোরিন দেখো 2 দুগুণা 4 আর 2 6, 3 দুগুণা 6, খুব সুন্দরভাবে সমতা হয়ে গেছে। ওকে, এইবার তাহলে আমাদের কাজ কি? এবার আমাদের কাজ হচ্ছে এটা জারণ সংখ্যাগুলো লিখে ফেলা। তাহলে দেখো এই যে ফেরাম ছিল, এই ফেরামের জারণ সংখ্যা হচ্ছে আমরা জানি না ধরে নিচ্ছি। ধরো আমার কাছে এই ক্লোরিন তো আমি জানি, ক্লোরিন কি একটা অধাতু, তাই লিখলাম মাইনাস, কয়টা আছে? 2টা। যেহেতু একটা ক্লোরিনের জারণ সংখ্যা -1, 2টা ক্লোরিনের জারণ সংখ্যা হবে -2। তাহলে ফেরামের জারণ সংখ্যা কত হবে স্যার? ফেরামের জারণ সংখ্যা হবে +2, কারণ কি ওভারঅল মিলায় 0 করতে হবে। এই যেই ক্লোরিনটাকে দেখছো, এই ক্লোরিনের জারণ সংখ্যা কিন্তু হবে 0। কেন? কারণ সে একটা মুক্ত মৌল। এই যে ফেরাম, আবারও ধরে নিচ্ছি এই ফেরামের জারণ সংখ্যা আমি জানি না, ক্লোরিনের জারণ সংখ্যা তো জানি। একটা ক্লোরিনের -1, তাহলে 3 জনের হবে -3, একটা ফেরামের তাহলে কত হতে হবে? +3। তাহলে স্যার আমাদের জারণ সংখ্যাগুলো বের করা হয়ে গেল। এখন যখন জারণ সংখ্যা বের করে ফেললাম, এবার আমাদের কাজ হচ্ছে গিয়ে কি, যে অবস্থা বোঝা। তাহলে দেখো ফার্স্টেই আসি, ফেরামের ছিল +2, এই ফেরামের হয়ে গেছে +3, চেঞ্জ আসছে। এই ক্লোরিন খেয়াল করো, 2 জন ক্লোরিনের -2, তাহলে একজন ক্লোরিনের কত হবে? -1। এখানে একজন ক্লোরিনের কত? 0। এখন তুমি বলতে পারো স্যার এটুকু চেঞ্জ হবে না, এটা তো বিক্রিয়ক, বিক্রিয়কের মধ্যে বিক্রিয়কের কোনো চেঞ্জ না। আমরা বিক্রিয়কের সাথে উৎপাদের কম্পেয়ার করি। তাহলে আমরা একটু আগে লিখে নেই, এই ক্লোরিন, এখানে একটা ক্লোরিনের জারণ সংখ্যা -1, একটা ক্লোরিনের জারণ সংখ্যা 0। এখানে আমার একটা ক্লোরিনের জারণ সংখ্যা হয়ে যাচ্ছে দেখো 3 জনের -3, তাহলে একজনের কত হবে? -1। তাহলে দেখো তো স্যার, এই ক্লোরাইডের সাথে এই ক্লোরাইডের কোনো চেঞ্জ আছে? নেই, তার মানে এখানে চেঞ্জ হয়নি। এই ক্লোরিনের সাথে এই ক্লোরিনের কোনো চেঞ্জ আছে? আছে। দেখো মাইনাস হয়েছে, এখানে কোনো চার্জই ছিল না, অর্থাৎ চেঞ্জটা আমার হবে এই ক্লোরিনের সাথে এই ক্লোরিন। এটা কিন্তু খুব মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে কোশ্চেনের জন্য। এই ছোটো ছোটো কিছু ব্যাপারটাই হচ্ছে মাথায় যদি তুমি রাখতে পারো, তাহলে দেখবা পুরো বিক্রিয়াটা খুব ইজিলি করে ফেলতে পারছো। তাহলে আমরা এই জায়গা থেকে চেঞ্জটা পেলাম এই ক্লোরিন থেকে এই ক্লোরিনের মধ্যে। তাহলে এবার চলো হিসেবটা আমরা একটু করি। আমার এই জায়গায় ছিল হচ্ছে ফেরাম +2, ডান পাশে আমার যে ফেরামটা ছিল সেটা হচ্ছে +3, চেঞ্জ যেটা হলো খেয়াল করে দেখেছো, একটা প্রোটন বেড়ে গেল, উল্টা ঘটনা ঘটাবো, একটা ইলেকট্রন কমিয়ে দেব, তাহলেই আমার কি তৈরি হয়ে গেল এটা। এখন আসি এই যে একটা ইলেকট্রন ছাড়ন ঘটলো, ছাড়ন মানে কি? এটা জারণ অর্ধ বিক্রিয়া। তাহলে আমরা বললাম হচ্ছে জারণ অর্ধ বিক্রিয়া। তোমাদের সেই প্রিয় জারণ বিক্রিয়া আগে চলে এসেছে। ওকে, এখন তার মানে আমি এই জায়গা থেকে অ্যাকচুয়ালি পাচ্ছি কি, ফেরাম +2 ছিল এবং উৎপাদ হিসেবে তুমি একটা ফেরিক অর্থাৎ +3 পেলে এবং তার সাথে আরও একটা ইলেকট্রন পেয়ে গিয়েছো। এবার পরবর্তী বিক্রিয়াটায় আসি, আমার চেঞ্জ কোথায়? এখানে, অর্থাৎ ক্লোরাইড কি ছিল? একটা ক্লোরিন হিসেব করব, এখানেও আমি একটা ক্লোরিন নেই, তীর চিহ্নের ডান পাশে হচ্ছে
আমাদের ক্লোরিন -1, মানে কি আছে, 3 জনের যদি -3 হয়, একজনের -1, তাহলে দেখো ইলেকট্রন বেড়ে গেছে না? এটা তো সম্ভব। তাহলে চলো করে দেই, একটা ইলেকট্রন বাড়িয়ে দেই। তাহলে যেহেতু গ্রহণ ঘটেছে, তার মানে এই বিক্রিয়াটা হচ্ছে আমাদের বিজারণ অর্ধ বিক্রিয়া, বিজারণ অর্ধ বিক্রিয়া। ওকে, তাহলে আমরা এই বিজারণ অর্ধ বিক্রিয়ার মধ্যে বেসিক কনসেপ্টটা দেখলাম। এখন এটাকে চেঞ্জ করার পালা। আমার এই জায়গাটায় স্যার ছিল কি বলতো? এই জায়গাটায় আমার ছিল হচ্ছে একটা ক্লোরিন এই অণু, আর এই জায়গাটায় আমরা একটু খেয়াল করব, একটা পরমাণু যদি একটা ইলেকট্রন গ্রহণ করে, একটা আয়ন তৈরি করে, তাহলে একটা অণু নিশ্চয়ই 2টা ইলেকট্রন গ্রহণ করে 2টা আয়ন তৈরি করবে। এখানে কিন্তু নিচের কিছু দিতে পারবে না। কেন? স্যার আয়নের নিচের সংখ্যা বা সাবস্ক্রিপ্ট আমরা চেঞ্জ করতে পারি না। তাহলে খেয়াল করে দেখো তো, এ কি শুধুমাত্র এই 2টি ইলেকট্রন গ্রহণ করে আয়ন তৈরি করলো? খেয়াল করে দেখো, এই ফেরাম তো আমার 2টা ইলেকট্রন দেয় নাই। তার মানে এই জায়গায় আবার একটু বিক্রিয়াটায় একটু খেয়াল রাখতে হবে। কি ছিল দেখো তো, এখানে আমার ফেরামের আগে দেখো একটা 2 ছিল, কিন্তু এই 2টা কিন্তু তুমি কি করছো, ভুলে যাচ্ছ। এই জিনিস খেয়াল রাখতে হবে অলওয়েজ, বিক্রিয়া শেষে একটু খেয়াল করবে 2 সাইডে সমান হচ্ছে কিনা। সমান যদি না হয়, বুঝবে কোনো না কোনো জায়গায় একটু চেঞ্জ করতে হবে। এই জন্য আমি ইন্টেনশনালি এই জায়গায় আমি 2টা দেইনি, কারণ কি আমি এটা দেখে বুঝতে চাই আমার এই জায়গায় একটু কি ছিল, কম বেশ ছিল। তাহলে আমরা কি করলাম, দেখলাম এই যে 2 ছিল, 2টা ফেরামায়ন, 2টা বা ফেরাস আয়ন 2টি ইলেকট্রন ত্যাগ করে 2টি ফেরিক তৈরি করেছে, অর্থাৎ 2। এখানে একটা 2 দিয়ে দিব, এই জায়গায় একটা 2, সবগুলো আমরা মূল সংখ্যা আগে একটা 2 দিয়ে দিলাম। এখন দেখো স্যার সামগ্রিক বিক্রিয়া আমাদের কি হচ্ছে, আমরা লিখতে পারি 2Fe+2, 2টো ইলেকট্রন ছেড়ে দিয়েছে এবং ক্রিয়েট করলো হচ্ছে 2Fe+3। এবং সেকেন্ড রিয়াকশানটার মধ্যে আমাদের ঘটনা কি ঘটছে, একটা ক্লোরিন অণু 2টি ইলেকট্রন গ্রহণ করলো, গ্রহণ করে আমার কি তৈরি করলো, 2টি ক্লোরাইড আয়ন। তার মানে আমি এই জায়গা থেকে দেখতে পাচ্ছি 2Fe+2 প্লাস ক্লোরিন, 2টি ইলেকট্রন কাটাকাটি চলে যায়, আমার উৎপাদ হিসেবে তৈরি হবে 2Fe+3 প্লাস 2 ক্লোরাইড মাইনাস। আচ্ছা, বোর্ডের মধ্যে আশা করি আছে, দেখতে পাচ্ছ আশা রাখি। এখন স্যার এই জায়গা থেকে খেয়াল করলে দেখো আবার সেই আগের টার্মের মতো একটা পার্ট চলে আসছে। সেই পার্টটা কি, খেয়াল করে দেখো, আমার এই জায়গায় টোটাল আয়ন ছিল 6টা, 3 দুগুণা 6টা, কিন্তু আমার চেঞ্জ হয়েছে কয়টা, শুধুমাত্র 2টা। তাহলে বাকি 4টা কোথায়? এই যে আমাদের সেই বিখ্যাত বাকি 4জন, অর্থাৎ এই যে ক্লোরিন 2 আছে হচ্ছে 2 দিয়ে গুণ হয়, মানে এখানে ছিল 2টা আয়ন, 2টা ক্লোরাইড আয়ন, তার আগে একটা 2 দিয়ে গুণ আছে, তার মানে 4টা। এই 4জন ঘাটতারা আয়ন, তারা কিন্তু এই জায়গায় আমার চেঞ্জ হয়নি। আগে 4টা ক্লোরাইড আয়ন আকারে ছিল, এখনও উৎপাদে 4টা ক্লোরাইড আয়ন আকারেই রয়ে গেছে। আশা রাখি ব্যাপারটা বুঝতে পেরেছো। এবং এখানে যদি তোমাকে বলে যে এই জায়গায় দর্শক আয়নকে, এই জায়গায় দর্শক আয়ন কিন্তু আমাদের 4জন ঘাটতারা ক্লোরাইড আয়ন। আশা রাখি বুঝতে পেরেছো। মানুষ যেমন অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না, সিমিলার একটা ঘটনা ঘটে হয়তোবা প্রশ্নের সাথে, রসায়ন প্রশ্নের সাথে। অর্থাৎ অধ্যায়ে 7 যখন থাকবে, তখন একটা প্রশ্ন পরীক্ষাতে আসেই আসে, খুব কমন একটা প্রশ্ন। সেই প্রশ্নটা হচ্ছে কি, নিচের কোনটি একই সাথে জারক এবং বিজারক উভয় ভূমিকাই পালন করতে পারে? তার মানে কি, আমরা কি জানি, এই যে জারক কথাটা, এই জারক কথাটার মানে হচ্ছে যে গ্রহণ করে, জাগ্রত, অর্থাৎ যে গ্রহণ করতে পারবে। এবং বলতেছে কি একই সাথে বিজারক, অর্থাৎ সে কি করতে পারবে, দানও করতে পারবে। অর্থাৎ যার মধ্যে গ্রহণ দান উভয় বৈশিষ্ট্যই থাকবে, তাকে আমরা বলবো হচ্ছে যে একই সাথে জারক এবং বিজারক উভয়েরই ভূমিকা পালন করে। তাহলে এখন একটু আমরা এই 4টা অপশনের দিকে একটু খেয়াল করব। সেই অপশনটা কি, ফার্স্টে একটা কথা বললো, সেটা হচ্ছে ক নাম্বার অপশনে জিঙ্ক 2+, মানে এই জিঙ্কটা অলরেডি 2টা ইলেকট্রন কি করে ফেলেছে, এই দান করা অবস্থায় আছে। যদি দান করা অবস্থায় থাকে, এ কি করতে পারবে, এ নিশ্চয়ই 2টা ইলেকট্রন যদি গ্রহণ করলে তখন তাকে দেখতে দেখা যাবে জিঙ্ক ধাতু, অর্থাৎ 0 হবে। জিঙ্ককে আর ছাড়তে পারে? আর ছাড়া সম্ভব না, কারণ কি জিঙ্কের সর্বোচ্চ যোজনী 2ই হওয়া সম্ভব, অর্থাৎ সে কিন্তু ছাড়তে আর পারে না, সে গ্রহণ করতেই পারে। ওকে, কপার 2+-এর কাছে আসি। কপার, খেয়াল করে দেখো, কপারের সর্বোচ্চ যোজনী 2, অর্থাৎ সে সর্বোচ্চ 2টা ইলেকট্রন ছাড়তে পারে। সে কিন্তু অলরেডি
দুইটা ইলেকট্রন ছাড়া কন্ডিশনেই আছে। অর্থাৎ এই কপারটাও, আমি যদি এই কপারটার হিসেবটা যদি করতে যাই, এই কপার কি করতে পারবে, সে দুইটা ইলেকট্রন গ্রহণ করবে, গ্রহণ করে সে কিসে পরিণত হতে পারে, সে কপার ধাতুতে পরিণত হতে পারে, কিংবা সে একটি ইলেকট্রন গ্রহণ করে কপার প্লাস আয়নেও পরিণত হতে পারে। কারণ কি কপারের যোজনী একও হয় আবার দুইও হয়, এজন্য সে কিন্তু একটা ইলেকট্রন গ্রহণ করে এই আয়নও প্রডিউস করতে পারে। কিন্তু খেয়াল করে দেখো তো, এই কপারটা কিন্তু আমাদের দুটি অপশনেই গ্রহণ করেছে, অর্থাৎ দুই ক্ষেত্রেই সে জারক। ওকে, এখন আসি পরবর্তীতে আমার কাছে যে ক্লোরিনটা আছে, এই ক্লোরিনের ক্ষেত্রেও খেয়াল করে দেখো স্যার, আমার এটা কি করতে পারে, একটা ইলেকট্রন বেশি আছে, অর্থাৎ সে একটা গ্রহণ করতে পারতো, যোজনী এক হওয়া সম্ভব, সে একটা গ্রহণ করা অবস্থাতেই আছে, সে এবার হায়েস্ট এটাকে দান করতে পারে। যদি সে দান করে দেয়, দান করে দিলে তখন সে কি তৈরি করবে, ক্লোরিন পরমাণু। এবং একটা স্টেজ দুইটা আয়ন দুটি ইলেকট্রন ত্যাগ করে একটা অণু তৈরি করতে পারে। তার মানে সে শুধু দানই করা সম্ভব, অর্থাৎ দান যদি করে সে শুধুমাত্র কি বিজারক। তার মানে আমরা এই ক্ষেত্রে বলতে পারি হচ্ছে শুধুমাত্র শুধুমাত্র জারক। এটা আমাদের কি হচ্ছে, এটাও কিন্তু আমাদের শুধুমাত্র জারক। এবং এইটার ক্ষেত্রে তুমি এটাকেও বলতে পারো শুধুমাত্র জারক। এখন তুমি একটু খেয়াল করে দেখো তো, এই যে লাস্টের অপশন দেখে হয়তো বা বুঝতে পারছো যে এটাই উত্তর হবে, কিন্তু কিভাবে হবে এটা একটু বুঝতে হবে। দেখো এই যে আমার কাছে যে ফেরামটা ছিল, এই ফেরামটা আমার কি করতে পারে, যদি সে একটি ইলেকট্রন ত্যাগ করে, একটা ইলেকট্রন ত্যাগ করলে সে ক্রিয়েট করবে Fe+3। এই গঠনটা সম্ভব, কারণ কি ফেরামের যোজনী দুইও হয় তিনও হয়, অর্থাৎ একটা ছেড়ে কিন্তু সে কি করলো, ছেড়ে সে 3+ অর্থাৎ ইক যৌগ তৈরি করলো, ফেরিক যৌগ তৈরি করতে পারে। আবার সে যদি কি করে, দুটি ইলেকট্রন গ্রহণ করে, তখন কিন্তু ফেরাম ধাতুতে কনভার্ট হবে, অর্থাৎ জারণ সংখ্যা 0। তার মানে সে একই সাথে আমার কি করতে পারে, ছাড়তে পারে, অর্থাৎ যে ছাড় করে সে ছাড়ে, সে হচ্ছে বিজারক। আবার যে গ্রহণ করে সে কি জারক, অর্থাৎ তার কি দুইটা কন্ডিশনই সম্ভব, অর্থাৎ আমাদের সঠিক উত্তর হবে কোনটা, ঘ। তার মানে এই টাইপের যদি কোশ্চেন আসে, যে কোনো কোশ্চেন আসে, তোমার যোজনীটা একটু জানতে হবে কষ্ট করে, আর যোজনীটা জানা থাকলে তুমি ইজিলি কিন্তু এই টাইপের কোশ্চেনের আনসার করতে পারো। আর হয়তোবা যোজনী কীভাবে আমরা মনে রাখতে পারি, কীভাবে খুব সহজে মনে রাখা যায়, এটা আমরা পরবর্তী কোনো একটা ক্লাসে ইনশাল্লাহ এগুলো নিয়ে আলোচনা করব। আশা করি প্রত্যেকটা পার্ট বুঝতে পেরেছো। তারপরেও যদি কোনো প্রবলেম মনে হয়, সেই ক্ষেত্রে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো, কিংবা হোয়াটসঅ্যাপে টেক্সট করতে পারো, কিংবা সামনাসামনি এসেও প্রশ্ন করতে পারো। ইনশাল্লাহ সকল সমাধান আমার কাছে পাওয়া যাবে। ধন্যবাদ সবাইকে।